হাই স্টুডেন্টস, আজ আমি তোমাদের সেমিস্টার 2 এবং সেমিস্টার 6 জেনারেলের একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, যেটা ডেমোগ্রাফিক্যাল ট্রানজিশন থিওরি সম্পর্কে ব্যাখ্যা করো বলে একটা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, প্লিজ ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্ট স্টেজেস অফ ডেমোগ্রাফিক্যাল ট্রানজিশন থিওরি অর মডেল। এটা সেকেন্ড সেমের প্রশ্ন অথবা সিক্স সেম জেনারেলেরও একই প্রশ্ন আসতে পারে। আমরা বুঝতেই পারছি ডেমোগ্রাফিক্যাল ট্রানজিশন থিওরি, ডেমোগ্রাফি মিন্স জনসংখ্যা, ট্রানজিশন মানে পরিবর্তন, থিওরি মানে হচ্ছে তথ্য, অর্থাৎ জনসংখ্যা তত্ত্ব, জনসংখ্যা বিবর্তনের যে তত্ত্বগুলো আমরা সময়ের সঙ্গে সঙ্গে যে পরিবর্তন হচ্ছে তাকে যখন আমরা কোনো মডেলের মধ্যে উপস্থাপন করে সেটাকে দেখানোর চেষ্টা করা হবে, বা সময়ের সঙ্গে সঙ্গে জনসংখ্যা পরিবর্তনের যে পরিবর্তনের যে পরিমাপ, সেটাকে আমরা ডেমোগ্রাফিক্যাল ট্রানজিশন থিওরির মধ্যে দেখতে পাই। এটি 1929 সালে থমসন প্রথম ডেমোগ্রাফিক্যাল ট্রানজিশন থিওরি দিয়েছিলেন। যখন তিনি প্রথম ডেমোগ্রাফিক্যাল ট্রানজিশন থিওরি দিয়েছিলেন তখন মাত্র 3টি পর্যায় লক্ষ্য করা গিয়েছিল, অর্থাৎ এই মডেলে 3টি অবস্থা ছিল। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির ফলে ও সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তিনি আরেকটি বা সেই তত্ত্বের মধ্যে আরও একটি পর্যায় সংযোজন হয়েছে, সেটি হলো চতুর্থ পর্ব। তাহলে আমরা এবার ডেমোগ্রাফিক্যাল ট্রানজিশন থিওরির যে পর্যায়গুলো বা পর্বগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে জন্মহার এবং মৃত্যুহার, মানে জনসংখ্যার স্বাধীনতার, ভারতবর্ষের স্বাধীনতার অনেক আগে, বা যখন আমরা বলতে পারি যে ক্রমবর্ধমান প্রাচীন প্রকৃতির হারে জনসংখ্যাকে ভাবা হতো, বা শিল্পোন্নয়নের আগে বা শিল্প বিপ্লবের আগে সেই সমাজে এই পর্যায়ের অন্তর্গত ছিল। এই পর্যায়ের প্রধান বৈশিষ্ট্য হলো জন্মহার এবং মৃত্যুহার অত্যাধিক, অর্থাৎ যেমন মানুষ জন্মাবে ঠিক ততটি মানুষ মারা যাবে, ফলে জনসংখ্যার যে পরিমাণ সেটা ক্রম বৃদ্ধি পাবে না। ফলে জন্মহার এবং মৃত্যুহার একই থাকার জন্য জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাবে না। তারপরে নেক্সট যে পয়েন্ট আমরা লিখতে পারি, দেশীয় ও আঞ্চলিক আর্থসামাজিক পরিকাঠামো অত্যন্ত দুর্বল প্রকৃতির হয়ে থাকে, কারণ সেই সময়ে না চিকিৎসা ব্যবস্থার উন্নতি, না কৃষি ব্যবস্থার উন্নতি, সব কিছু প্রিমিটিভ ওয়েতে হতো, অর্থাৎ আদিম মানুষরা যেভাবে জীবনযাপন করত সেই রকমভাবেই এই পর্যায়ের মানুষজন তাদের জীবনযাত্রা করতো বলে সেই জন্য এদের মানব উন্নয়নের প্রকৃতি খুবই মন্থর, এবং সমাজ অর্থনীতি কৃষিভিত্তিক অর্থনীতি লক্ষ্য করা যায়, এবং অর্থনৈতিক অবস্থা অত্যন্ত দুর্বল প্রকৃতির হয়ে থাকে। প্রথম পর্যায়ে যে সমস্ত দেশগুলো বর্তমানে অবস্থান করছে সেগুলো হলো আফ্রিকার গ্যাবন, জাম্বিয়া, সোয়াজিল্যান্ড প্রভৃতি। দ্বিতীয় পর্ব হলো প্রথম পর্ব থেকে যখন কোনো দেশ তাদের প্রযুক্তিবিদ্যার উন্নতির ফলে বা মানুষের বুদ্ধি, তার জ্ঞান, তার সংস্কৃতি পরিবর্তনের ফলে তার যে জীবনযাত্রার পরিবর্তন বা রূপান্তর হয়েছে, সেই পর্যায়কে আমরা মানব উন্নয়নের দ্বিতীয় পর্যায় বলে থাকি। এই দ্বিতীয় পর্যায়ে তোমরা লক্ষ্য করছো যে এখানে মৃত্যুহার হঠাৎ করে কমে গিয়েছে, কিন্তু জন্মহার প্রায় একই রয়েছে, অর্থাৎ মৃত্যুহার যদি জন্মহার অপেক্ষায় অনেক কমে যায় তাহলে সেই পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার অনেকটা বেশি। তোমরা দেখতে পাচ্ছ যে এক্সপেনশন অফ এরিয়াটা অনেক বেশি, অর্থাৎ জন্মহার এখানে অনেক বেশি, মৃত্যুহার তুলনামূলক কম। মৃত্যুহার কম হওয়ার কারণ হচ্ছে এখানে দুর্ভিক্ষ, মহামারী অতটাও লক্ষ্য করা যায়নি। তাছাড়াও সবথেকে ইম্পর্টেন্ট কারণ হলো চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলে এই পর্যায়ে মৃত্যুহার, বয়স্ক মানুষের মৃত্যুহার বা শিশু মৃত্যুর হার অনেক বেশি কমে গিয়েছে। তার ফলে
এখানে জনসংখ্যার পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে। এখানে আমরা বলতে পারি যে বৈশিষ্ট্যের মধ্যে দেশীয় আঞ্চলিক আর্থসামাজিক পরিকাঠামো ধীরে ধীরে মজবুতের পথে এবং অর্থনীতি প্রধানত মিশ্র প্রকৃতির লক্ষ্য করা যায় এবং মজবুত অর্থনীতির দিকে এই সমস্ত দেশগুলো অগ্রসর হচ্ছে। এই সমস্ত দেশগুলো হলো ইতালি, রোমানিয়া প্রভৃতি দেশগুলো। ভারতবর্ষ আগে দ্বিতীয় পর্যায়ের মধ্যে থাকলেও বর্তমানে এখন তৃতীয় পর্যায়ের অন্তর্গত হয়েছে। তৃতীয় পর্যায়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যুহার আরও কম এবং জন্মহার অনিয়ন্ত্রিত। আগে নিয়ন্ত্রিত ছিল না, কিন্তু এই পর্যায়ের শেষের দিকে জন্মহার অনেকটা নিয়ন্ত্রিত, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির পরিমাণও ক্রমশ কমতে থাকছে। অর্থাৎ চিকিৎসা ব্যবস্থা এতটাই উন্নত যে এখানে মৃত্যুহার একেবারেই কম এবং জন্মহার, মানুষের সচেতনতা বৃদ্ধি, নারী পুরুষের মধ্যে সমান অধিকার, তাদের শিক্ষাকে বেশি ছড়িয়ে দেবার জন্য বা প্রচারের জন্য এখানে জন্মহার যথেষ্ট কমেছে। এবং এই যে সমাজ আর্থসামাজিক অবস্থা, এটা শিল্পান্নয়নের পথে, অর্থাৎ যে সমস্ত দেশগুলো কৃষি সমাজ থেকে পেরিয়ে শিল্প সমাজে পরিণত হয়েছে সেই সমস্ত দেশগুলো তৃতীয় পর্যায়ের অন্তর্গত হয়েছে। ঠিক আছে, তৃতীয় পর্যায়ের অন্তর্গত যে সমস্ত দেশগুলো রয়েছে সেগুলো হলো চীন, ভারত প্রভৃতি দেশগুলো এখন তৃতীয় পর্যায়ের মধ্যে আমরা দেখতে পাই। ঠিক আছে, এছাড়াও ডেনমার্কও আমরা এই তৃতীয় পর্যায়ের মধ্যে দেখতে পাই। চতুর্থ পর্যায়ে যে সমস্ত দেশগুলো আমরা দেখতে পাই সেগুলো জন্মসংখ্যা অর্থাৎ জন্মহার একেবারেই নেই বললেই চলে, অর্থাৎ শূন্য জনসংখ্যা বৃদ্ধি লক্ষ্য করা যায় এবং মৃত্যুহার ও জন্মহার একেবারেই শূন্য, অর্থাৎ শূন্য জনসংখ্যা বৃদ্ধি এখানে লক্ষ্য করা যায়। এখানে আর্থসামাজিক অবস্থা অত্যন্ত উন্নতি প্রকৃতির, শিল্প, প্রযুক্তিবিদ্যা, কারিগরি বিদ্যায় সবাই ভীষণ উন্নত। এদের আর্থসামাজিক অবস্থা খুবই উন্নত মানের। এদের নারী পুরুষদের মধ্যে অধিকার সমান। এরা এই সমস্ত দেশে বৈবাহিক বা বিবাহ সম্পর্ক অনেকটা, প্রত্যেকটা নারী এবং পুরুষ তাদের জীবন জীবিকাকে গুছিয়ে নিয়ে তারপরে বৈবাহিক সম্পর্কে লিপ্ত হয়। ফলে তা এখানে জন্মহার এবং নিজেদের প্রতিষ্ঠা করা বা কাজের সুযোগ এখানে অনেক থাকার জন্য আর্থসামাজিক অবস্থা অতি উন্নত মানের হয়েছে। বর্তমানে যে দেশগুলি এই পর্যায়ের অন্তর্গত সেগুলো হলো জার্মানি, অস্ট্রিয়া, বেলজিয়াম, জাপান প্রভৃতি। তাহলে আজকে স্টুডেন্ট এই পর্যন্তই রইল। ডেমোগ্রাফিক্যাল ট্রানজিশন থিওরির এই 4টে পর্ব তোমরা ভালো করে প্রত্যেকটাকে ড্রয়িং দিয়ে, বৈশিষ্ট্য দিয়ে, উদাহরণ দিয়ে লিখবে, তাহলেই ব্যাপারটা ভীষণ ভালো দেখতে এবং যে স্যার দেখবেন বুঝতে সুবিধা হবে। তাহলে আজ এই ডেমোগ্রাফিক্যাল ট্রানজিশন থিওরির এইটুকুই থাকলো। যদি তোমাদের কোনো ডাউট বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্লিজ স্টুডেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড লাইক মাই চ্যানেল। থ্যাংক ইউ।